হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের ভার্বের পার্ট 2টা শেখাবো। আগের দিন পার্ট 1-এ ভার্ব সম্পর্কে যা বলেছি, সেখানে প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, তার কিভাবে শাখা প্রশাখা, কিভাবে অন্যান্য ভাগ সব দেখিয়েছি। আজকে চলো নতুন কিছু শিখি। ভার্বের আরেকটি অংশ আছে যার পরিচিতি হলো কজেটিভ নামে। কজেটিভ। কজেটিভ ভার্ব। আচ্ছা, এই কজেটিভ ভার্বকে যদি আমরা একটু ভাঙি তাহলে কজ কথাটা আসে। এখানে কি হয়, সাবজেক্ট নিজে সরাসরি কাজটি করেন না, কাজের কারণ হিসেবে দাঁড়ান, তিনি কাউকে দিয়ে কাজটি করিয়ে নেন। সেখানে হতে পারে কাজটি করতে বাধ্য করছেন বা বুঝিয়ে কাজটি করছেন, করিয়ে নিচ্ছেন। কেমন? আমরা আস্তে আস্তে উদাহরণের মাধ্যমে এটা শিখব। তোমরা মনে রাখবে, কজেটিভ ভার্বে সাবজেক্ট ইজ নট ডাইরেক্টলি রিলেটেড টু ভার্ব। কর্তা মানে সাবজেক্ট সরাসরি ভার্বের সঙ্গে যুক্ত নয়। আমরা প্রথমে একটি উদাহরণ লিখি। এখানে লিখছি, The boy is flying a kite. Flying a kite. আবার আমি এর নিচে লিখছি, দেখো, এ কাইট আবার এখানে যেমন একটা ঘুড়ি, তেমনি এই কাইট আবার কাইট তো চিলও হয়। মনে করো এখানে লিখছি, এ কাইট ইজ ফ্লাইং ইন দ্য স্কাই লিখতে পারো, না লিখলেও চলবে। এখানে আমাদের যে বিষয়টা বুঝতে হবে সেটার দিকে যাই। দুটোতে দেখো, সাবজেক্ট এখানে কাইট, এখানে বয়। আপাতত এরকম বোঝা যাচ্ছে বালকটি একটি ঘুড়ি উড়াচ্ছে। এখানে একটি চিল, সে আকাশে উড়ছে। এটাও ইজ ফ্লাইং, এটাও ইজ ফ্লাইং। কিন্তু এখানে হচ্ছে, দেখো, বাংলায় উড়ছে, আর এখানে যদি আমি এই কাইট সব এই ফ্রেজটুকু ঢেকে দিই, এ কাইট, এই এ কাইট ঢেকে দিলে কি হচ্ছে, দ্য বয় ইজ ফ্লাইং আর এ কাইট ইজ ফ্লাইং। কোনটি বাস্তবসম্মত মনে হচ্ছে? চিল উড়ছে, এটা ঠিক আছে, বালক তো উড়ে না, সে ওড়াচ্ছে একটি ঘুড়ি। এইখানে ওড়া কাজটার সঙ্গে এই যে সাবজেক্ট ডাইরেক্টলি রিলেটেড নয়। আপাতত মনে হতে পারে হ্যাঁ বালকটি তো উড়াচ্ছে ডাইরেক্টলি, না, উড়া কাজটা করছে কিন্তু ঘুড়িটি, সে উঠছে, ঘুড়ি উঠছে। যেমন এখানে চিল উঠছে। এগুলো খুব সূক্ষ্ম পার্থক্য এই জায়গাটা, এর পরেরগুলো দেখবে খুব সহজে বোঝা যায়, কিন্তু এই বিষয়গুলো একটু ভালো করে নজর দিতে হবে, একটু ভালো করে বুঝতে হবে। তাহলে দ্য বয় ইজ ফ্লাইং এ কাইটে ফ্লাই ভার্বটি কজেটিভ ভার্ব, আর এ কাইট ইজ ফ্লাইং ইন দি স্কাই, এই সেন্টেন্সে ফ্লাই ভার্বটি কিন্তু কজেটিভ নয়, সিম্পল ভার্ব। মনে থাকবে? আচ্ছা, এখানে বালক ওড়া কাজটি সম্পন্ন করছে ঘুড়িটিকে দিয়ে, সে ঘুড়িটি ওড়াচ্ছে, ঠিক আছে। আমরা এরপরে একটি উদাহরণ লিখি, দেখো। হ্যাঁ, তোমাদের কিছু বিষয় বাংলায় বলে থাকি, যেমন ধরো, শুনি, শোনাই,
দেখি, দেখায়, বুঝি, বোঝায়। কেমন? আবার এগুলোর ইংরেজি লিখি, হিয়ার, তাই না? আর এইখানে দেখি, সি, এইখানে বুঝি, আন্ডারস্ট্যান্ড। কিন্তু এইখানে বোঝায়, এটা হচ্ছে কনভিন্স। দেখায়, এখানে শো। ঠিক আছে? কিন্তু শোনায়, তখন সেখানে হচ্ছে টেলস। টেলস, এটা টেল মূল শব্দটি। আর আবৃত্তি, কবিতা এসব হলে রিসাইট, CIT। এখন মনে করো আমি এগুলি জানি না, তখন এগুলোর আগে যদি আমি একটা করে মেক প্লাস করে দিই, মেক প্লাস এগুলি, তাহলে পরেই সেটা এগুলোর অর্থ হয়ে দাঁড়ায়। যেমন মেক হিয়ার, আসলে শোনানো বা শোনায়। কিন্তু এগুলো শুনতে ভালো লাগে না, যেহেতু প্রচলিত নয়। মেক সি আমরা বলি না, আমরা সই বলি। অনেক সময় অনেকে মেক আন্ডারস্ট্যান্ড বলে থাকেন কলোকুয়ালি, কিন্তু সেটিও ঠিক নয়। কনভিন্স, হিয়ারের জায়গায় রিসাইট বা টেল। এখন এই ধরনের যে ভার্ব প্রয়োগ করে আমরা যে সেন্টেন্স তৈরি করি, সেই সেন্টেন্সগুলিতেও এই ভার্বগুলির নাম হয়ে থাকে কজেটিভ ভার্ব। যেমন ধরো আমি এক্সাম্পল লিখে তোমাদের বোঝাই। প্রথমেই লিখলে শো মি ইয়োর মার্কশিট। কেমন? মার্কশিট পেপার বা মার্কশিট বা রেজাল্ট। আচ্ছা, এইবার পরেরটায় আসি। হি শোজ হিজ পেপার্স। দেখো এইখানে এই সেন্টেন্স দুটিতে এই শো ভার্বটিকে বলা হবে কজেটিভ ভার্ব। তেমনি উই কনভিন্স হিম। শুধু এই কনভিন্স হিম পর্যন্ত থাকলেও একটি সেন্টেন্স হবে। সেখানে কনভিন্সটা হচ্ছে কজেটিভ ভার্ব। কেমন? তেমন আরেকটা থাকতে পারে, মানে তথ্য দেওয়া, বা আমরা বলি জানানো। কি বলি? জানানো, মানে জানিয়ে দেওয়া। হ্যাঁ, তার ইংরেজি কি? ইনফর্ম। তো এখানে একটি সেন্টেন্স লিখি সেই ইনফর্ম দিয়ে। ধরো আই ইনফর্মড ইউ THREE 3 days ago। আমি আপনাকে 3 দিন আগেই জানিয়েছিলাম। এই যে জানিয়েছিলাম, তো ইনফর্ম হচ্ছে জানানো। জানা আর জানানো। জানা হচ্ছে নো, আর জানানো, আর এটি হচ্ছে জানানো। এই দেখানো, বোঝানো, জানানো, এইগুলি হচ্ছে কজেটিভ ভার্ব হিসেবে সেন্টেন্সে ট্রিট হয়, সেন্টেন্সে ব্যবহৃত হয়। এইটি একরকম গেল। এরপরে
তোমাদের কজেটিভের তৃতীয় এক প্রকার উদাহরণ দেখাবো। সেটি হলো কজেটিভের মোক্ষম রূপ। এইগুলি নিয়ে তো তুমি ধারণা ক্লিয়ার করলে এগুলোতে, এবং এগুলো সূক্ষ্ম প্রথমটা সবচেয়ে সূক্ষ্ম পার্থক্য, তারপরেরটা আরেকটু বেশি, এবারেরটা তুমি দেখো খুব ভালো লাগবে। এইবার মনে করো তুমি তোমার একটা গাড়ি, সেটা মেকানিককে দিয়ে মেরামত করাচ্ছ। তাহলে কি হবে? তুমি বলবে যে আই হ্যাড এ মেকানিক ফিক্স মাই কার। এইখানে দেখো তোমার গাড়িটি মেরামত করা হবে, তুমি মেকানিককে ডাকিয়েছো, মেকানিক ডেকে ঠিক করিয়েছো, অর্থাৎ মেকানিককে দিয়ে তুমি গাড়িটি ঠিক করিয়েছো। তাই তুমি বলছো আই হ্যাড এ মেকানিক ফিক্স মাই কার। অর্থাৎ যেখানে কর্তা কাউকে দিয়ে, মেকানিককে দিয়ে তার কাজ করিয়ে নিল। কি কাজ? ফিক্স, তার কারকে মেরামত করালো। তারপরে আই হ্যাড মাই কার ফিক্সড। এবার আই হ্যাড মাই কার ফিক্সড, এখানেও আমি আমার গাড়িটি কাউকে দিয়ে মেরামত করিয়েছি, এটাই বোঝাচ্ছি। কিন্তু 3 নম্বর দেখো, যদি লিখি আই ফিক্সড মাই কার, তাহলে সেন্টেন্সটি গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু এটি নট কজেটিভ, কজেটিভ নহে। আর যদি এ দুটো লক্ষ্য করি, এরা হচ্ছে কজেটিভ। এখানে বস্তুটি প্রাধান্য পেয়েছে বেশি, এখানে ব্যক্তি মেকানিক প্রাধান্য পেয়েছে বেশি। এই দুটো লক্ষ্য করে, ফলো করে আমরা এটাও একটা মনে রাখার বিষয়, আমরা এটা মনে রাখতে পারি যে কজেটিভ ভার্ব শুধু যে ব্যক্তিকে নিয়ে হবে তা না, বস্তুকে নিয়েও হতে পারে। আর এ দুটোর ক্ষেত্রে এই হ্যাড ভার্বের মূল রূপ হচ্ছে হ্যাভ। আমরা হ্যাভ ভার্বকে ব্যবহার করে কজেটিভ তৈরি করে থাকি। বুঝতে পারছো? তাহলে আমরা আরেকটি উদাহরণের দিকে যাই। তাহলে এখানে আরেকটু বলে দিই, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? বিষয়টা হচ্ছে হ্যাভ ফিক্স। কেমন? এইটা মাথায় রেখো, এই হ্যাভ প্লাস ফিক্স। কেমন? মনে রাখবে, হ্যাভ ফিক্স, হ্যাভ প্লাস ভার্ব। হ্যাভ একটা ভার্ব, পরবর্তী আরেকটা ভার্ব। হ্যাভটা হচ্ছে করিয়ে নেওয়া অর্থে ব্যবহৃত হবে। তুমি লিখতে পারো যে আই হ্যাভ হিম পোস্ট দ্য লেটার। মানেটা কি হলো? আমি তাকে দিয়ে চিঠিটি পোস্ট করিয়ে নেব। কিন্তু তুমি যদি লেখো আই পোস্ট দ্য লেটার, তাহলেই কিন্তু হবে না। তখন তুমি সরাসরি
কাজটি নিজেই করছো, ডাইরেক্টলি রিলেটেড। এটি ডাইরেক্টলি রিলেটেড, এটি ইনডাইরেক্টলি রিলেটেড। এখানে আই হ্যাভ হিম পোস্ট দ্য লেটার, আসলে যদি লেখা হতো হি পোস্ট দ্য লেটার তাহলে হতো যে সে ডাইরেক্টলি রিলেটেড, কিন্তু আই হ্যাভ হিম পোস্ট দ্য লেটার, আমি তাকে দিয়ে চিঠিটি পোস্ট করাবো, এই ক্ষেত্রে বলা হবে কজেটিভ ভার্ব, কিন্তু এই ক্ষেত্রে নয়। এরপরে আমরা আরেকটি ভার্বের নাম উল্লেখ করব। এখন যেমন আমরা হ্যাভ উল্লেখ করেছি, এরপরে আসবো মেক। আমি বললাম তোমাকে 5 পৃষ্ঠা লিখতে হবে, তাহলে তুমি লিখলে। যখন লেখা কাজটা হলো তখন আমি তোমাকে দিয়ে লিখিয়েছি, তাহলে আই মেড ইউ, বা তুমি এরকমও করতে পারো, এখানে সাবজেক্ট খালি চেঞ্জ করতে পারো, ইউ সাবজেক্টের জায়গায় ইউ, আয়ের জায়গায় ইউ এর জায়গায় মি, ইউ মেড মি রাইট 5 পেজেস টেক্সট। বা ধরো লিখলে, অনেক সময় হয় না বাড়িতে কেউ কাউকে হাসাচ্ছে, মনে করো হ্যাঁ, বা মাদার যেটা আমরা লিখে থাকি TH, গ্র্যান্ডমাদার মেক্স আস লাভ। এই যে ওয়াইল টকিং, যা আরও কিছু যোগ করতে পারো, মানে ঠাকুরমা আমাদেরকে হাসিয়ে থাকেন, ঠাকুরমা আমাদেরকে হাসিয়ে থাকেন, ঠিক আছে, আমরা হাসি আর আমাদেরকে দিয়ে ঠাকুরমা কি করেন, হাসিয়ে থাকেন, আমরা হাসি, উই লাভ, কিন্তু আওয়ার গ্র্যান্ডমাদার মেক্স আস লাভ, এইটি হলো কজেটিভ। তাহলে ওখানে আগের উদাহরণে আমি তোমাদের শিখিয়েছি হ্যাভ দিয়ে, এবার তোমরা শিখলে মেক দিয়ে। এই মেক ভার্ব দিয়ে কজেটিভ ফর্ম অফ সেন্টেন্স কিভাবে হয় বা কজেটিভ ভার্ব সেন্টেন্সে কিভাবে ব্যবহৃত হয় সেটি তোমরা শিখলে। এর আরেকটি ভার্ব আছে, সেটিকে আমরা ব্যবহার করব এখন। সেই ভার্বটির নাম হচ্ছে গেট। কি ভার্ব? গেট। মনে করো তুমি বাড়িতে বাগান করছো, এবার মাটি খোঁড়ার কাজ, এবার তুমি দাদাকে দিয়ে একটু মাটি খুঁড়িয়ে নিলে, তাহলে কি হবে? আই গেট, যদি খুঁড়িয়ে নাও মাঝে মধ্যেই বা রেগুলার হ্যাবিটে, তাহলে গেট লিখবে। আর যদি পাস্ট করতে চাও যে খুঁড়িয়ে নিলাম, তাহলে গট। মাই এল্ডার ব্রাদার, এল্ডার ব্রাদার, BROTH, ব্রাদার, ডিগ দ্য সয়েল অফ মাই গার্ডেন, দ্য সয়েল অফ মাই গার্ডেন। এবার দেখো, এত কথা এখানে না বলে আমরা হয়তো ভাব প্রকাশের জন্য এত কিছু বললাম, কিন্তু শুধু এই পর্যন্ত রাখো, সরি ব্রাদার, এই পর্যন্ত রাখো। আই গেট মাই এল্ডার ব্রাদার ডিগ দ্য সয়েল, বা আই গট মাই এল্ডার ব্রাদার ডিগ দ্য সয়েল। যদি তুমি মাটি এটার উপরে জোর দাও, তাহলে এই জায়গাটা ডিগ সয়েল শব্দটা আসতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে হয় আই গেট দ্য সয়েল ডিগ, ঠিক আছে? আই গেট দ্য সয়েল ডিগ, তখন কিন্তু লিখতে হবে বাই শব্দ, এই ওয়ার্ডটি তখন এক্সট্রা আসবে, বাই মাই এল্ডার ব্রাদার। কেমন? কিন্তু
যাই হোক, এইখানে আমি যেটা বলতে চাইছি সেটি হলো আমরা গেট এই শব্দটি ব্যবহার করে কোনো কাজ করিয়ে নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তাহলে আই গেট মাই এল্ডার ব্রাদার ডিগ দ্য সয়েল, অথবা কেউ ধরো সরাসরি এরম লিখলো আই গেট দি সয়েল ডিগ, বা আই গট দি সয়েল ডিগ। আই গট দি সয়েল ডিগ আমি মাটি খুঁড়িয়ে নিলাম, বা আই গেট দি সয়েল ডিগ আমি মাটি খুঁড়িয়ে নিই, এটা রেগুলার হ্যাবিটে চলে। এই ক্ষেত্রে এটির ইউজকে বলা হয়, এই ভার্বটিকে বলা হবে কজেটিভ ভার্ব। আশা করি কজেটিভ ভার্ব বুঝতে পারলে। তাহলে তোমরা প্রথম আমি একটা উদাহরণ দিয়েছিলাম এক প্রকারের, সেক্ষেত্রে ফ্লাই ভার্ব ছিল। পরবর্তী এক প্রকার উদাহরণ দিলাম যেখানে ভার্বটি নিজেই প্রকাশ করবে যে অন্য কাউকে দিয়ে করে নেওয়া, যেমন শো উদাহরণ দিয়েছিলাম। আর এই ক্ষেত্রে যেখানে দেখালাম যে আমরা ভার্বে যে কাজটা করাবো সেই মূল কাজটা, যেমন শেষে ছিল ডিগ, এটা মূল কাজ, কিন্তু কাজটা করিয়ে নিতে আমি ব্যবহার করেছি গেট। যেমন লাভ তার আগে ছিল না, LAUGH, হাসানোর জন্য আমরা ব্যবহার করেছিলাম মেক। এইরকম মানে তার আগে যেমন হ্যাভ ইউজ করেছিলাম, মনে আছে, ফিক্স ছিল মূল ভার্বটা, মানে প্রধান। এখানে কিন্তু ওই প্রিন্সিপাল ওই কথা না, এখানে তোমাকে ভাবতে হবে যে সেন্টেন্সের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভার্ব ফর্মের ভার্ব ওয়ার্ডটি কোনটি। দুটোই তো ভার্ব, এই যে ভি হ্যাভ, দুটোই তো ভার্ব। তার মধ্যে মূল সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটি, সেই অর্থে প্রিন্সিপাল। তো তখন তাকে আমার পজিটিভ ফর্মে আনতে গিয়ে ব্যবহার করতে হচ্ছে কখনো হ্যাভ, কখনো মেক, এবং কখনো গেট। বুঝাতে পারছি? এগুলো দিয়ে আমরা তখন পজিটিভ ফর্ম করছি। আমরা দেখলাম পজিটিভ ভার্ব তৈরির ক্ষেত্রে আমরা ব্যবহার করছি হ্যাভ, মেক, গেট, আবার লেটও ব্যবহার করা যায়, লেট, হেল্প। এই সব ভার্বগুলি সেন্টেন্সে পজিটিভ হিসেবে ব্যবহার হয়। এই পজিটিভ ভার্বগুলিকে চিনে রাখো, এগুলিই বেশি ব্যবহৃত হয়। ঠিক আছে? এরপরে আমি তোমাদের আরেকটি যে ভার্বের নাম বলবো তার নাম হলো কোয়াসি প্যাসিভ ভার্ব। কোয়াসি প্যাসিভ ভার্ব। এই যে কোয়াসি প্যাসিভ ভার্ব, দেখো কোয়াসি ওয়ার্ডের কোয়াসি প্যাসিভ, এই যে আমরা কম্পাউন্ড ওয়ার্ডটি তৈরি করেছি এর মধ্যে কোয়াসি এর অর্থ কি? এর অর্থ হলো অর্ধেক। হাফ। তো কেন আমি দেখো এখানে প্যাসিভ যে কথাটি লিখেছি, আমরা প্যাসিভ ভয়েসের নাম শুনেছি। যেসব সেন্টেন্স প্যাসিভ ভয়েসে হওয়ার কথা কিন্তু লেখা হচ্ছে অ্যাক্টিভ ফরমেশনে, বুঝতে পারছি? প্যাসিভ সেন্টেন্সটিকে যখন আমি অ্যাক্টিভ সেন্টেন্সে লিখছি, অ্যাক্টিভ ফরমেশনে লিখছি বা বলছি, তখন সেই সেন্টেন্সটিতে ব্যবহৃত ভার্বটির নাম হচ্ছে কোয়াসি প্যাসিভ ভার্ব। দেখো এখানে কোয়াসি প্যাসিভ ভার্বের ক্ষেত্রে আমি তোমাদের সহজে যাতে মাথার মধ্যে থেকে যায় তার জন্য একটা প্যাসিভ ভয়েসের উদাহরণ লিখি, একটা প্যাসিভ সেন্টেন্স।
drums are being beaten, B-E-A-T-E-N। দেখো ভালো করে, এটি একটি প্যাসিভ ফরমেশনের সেন্টেন্স। কেন? ড্রামস একটি সাবজেক্ট এখানে, আর একটি অক্সিলিয়ারি ভার্ব এখানে, এই তোমার বি ভার্বের ফরমেশন, বি ভার্বের একটা রূপ। বিইংটা পার্টিসিপল, যেহেতু এটা কন্টিনিউয়াস ফরমেশন, হ্যাঁ, তাই এখানে সেটা আমি পরে ভয়েস চেঞ্জে বোঝাবো, তবু এখন একটু শর্টে বলে দিই। এখানে কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভে বিইং ব্যবহার হয় অক্সিলিয়ারি ভার্বের পরে। তারপরে বিটেনটা হচ্ছে মূল যে ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, তার থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল। কিন্তু এইভাবে না বলে যদি বলি ড্রামস আর বিটিং, তাহলেই সেটি হবে কোয়াসি প্যাসিভ। এক্ষেত্রে এই ভার্বটিকে বলা হবে কোয়াসি প্যাসিভ। এরকম আমরা ব্যবহার করে থাকি। তোমরা ফলো করো, আমি আরও কয়েকটি বলি। কাউ ইজ মিল্কিং, কিন্তু প্রকৃতপক্ষে কি হয়? কাউ ইজ বিং মিল্কড, এইটি প্যাসিভ ফরমেশন, কিন্তু এইটি হলো কোয়াসি প্যাসিভ ফরমেশন। এবার আমি ব্যাখ্যা করি বিষয়টি। যেখানে সাবজেক্টটি আসলে অ্যাক্টিভে অবজেক্ট হওয়ার কথা, সেটি সাবজেক্টের ভূমিকায় থাকে, আর ফরমেশনটি যেখানে প্যাসিভ হওয়ার কথা, সেখানে ফরমেশনটি অ্যাক্টিভের ভূমিকায় থাকে। এটি একটি কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস। এইখানে সাবজেক্ট, তারপরে বি ভার্বের একটা রূপ, অ্যামিজারের একটা অংশ, আর তারপরে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল এটা স্ট্রাকচার অনুযায়ী ঠিক আছে, এটা বি ভার্ব অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বসেছে, আর এখানে সাবজেক্ট, অতএব এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে। কিন্তু মানের অর্থের দিক থেকে তাকাও, কাউ ইজ মিল্কিং, এমন কি হয়? এমন হয় না। কাউ ইজ বিং মিল্কড বাই মিল্কম্যান। এ কাউ ইজ বিং মিল্কড বাই এ ম্যান। অর্থাৎ এটাকে যদি আমি অ্যাক্টিভ করি, এ ম্যান ইজ মিল্কিং এ কাউ। এ ম্যান ইজ মিল্কিং, এটি বাস্তবে সম্ভব। এখানে সাবজেক্ট নিজে সরাসরি অর্থাৎ ডাইরেক্টলি মিল্কিং কাজটা করছে। গাভীর দুগ্ধ দহন হচ্ছে, দুগ্ধ মানে দুধ দোহানো হচ্ছে, গাভীর দুধ দোহানো হচ্ছে। এইটা হচ্ছে গাভীর দুধ দোহানো হচ্ছে একজন মানুষের দ্বারা। একজন মানুষ গাভীর দুগ্ধ দহন করছেন বা দুধ দুইছেন। এই যে এটি প্যাসিভ এবং এটি অ্যাক্টিভ, এটি বাস্তবে সম্ভব। এই প্যাসিভ আর এই অ্যাক্টিভ বাস্তবে সম্ভব, কিন্তু এটি দেখো, যেটি অবজেক্ট সেটি এখানে সাবজেক্টের ভূমিকায় বসে আছে,
আর যেটি অ্যাক্টিভ ফরমেশন অফ ভার্ব সেটি এখানে অ্যাক্টিভ ফরমেশন অফ ভার্বে বসে আছে। এইরকম যে সেন্টেন্সটিতে সাবজেক্টটি উহ্য, এখানে ম্যান নেই, কিন্তু এখানে তার মানে প্রকৃত সাবজেক্ট এখানে উহ্য, প্রকৃত যে সাবজেক্ট সে উহ্য, অবজেক্ট সেখানে সাবজেক্টের ভূমিকাই, আর অ্যাক্টিভের যে ভার্ব ফরমেশন সেটা এখানে তাই সেই অবস্থায় আছে। তাহলে এইরকম যে সেন্টেন্সগুলো হবে সেই সেন্টেন্সগুলো নিয়ে ভার্বকে বলা হবে কোয়াসি প্যাসিভ, আর সেন্টেন্সটি হচ্ছে কোয়াসি প্যাসিভ সেন্টেন্স। মনে রেখো, যখনই কোনো সেন্টেন্সে যেটি অবজেক্ট সেটি সাবজেক্টের ভূমিকায়, অথচ ভার্ব ফরমেশনগুলো তোমার অ্যাক্টিভ ফরমেশনে থাকে, তখন তাকে আমরা আর সাবজেক্ট পুরোপুরি উহ্য থাকে, তখন তাকে আমরা কি বলি? তখন তাকে আমরা বলবো কোয়াসি প্যাসিভ। সেন্টেন্সটিকে বলবো কোয়াসি প্যাসিভ সেন্টেন্স, আর ভার্বটিকে বলবো কোয়াসি প্যাসিভ ভার্ব। এই সব ভার্বের কোয়াসি প্যাসিভের আরও নাম আছে, বলা হয়, দাঁড়াও এখানে একটু পরিষ্কার, এগুলোর নাম আছে আর্গেটিভ, EARGATIVE, আর্গেটিভ ভার্বও বলা হয়। অর্থাৎ কোয়াসি প্যাসিভ ভার্বের আরেকটি নাম হলো আর্গেটিভ ভার্ব। আধুনিককালে অনেকে আবার এটা মনে রাখার জন্য তাকে মিডল ভার্বও বলে থাকেন, মিডল ভার্ব। কিন্তু আমি তোমাদের যেটি ট্র্যাডিশনালি সেটি বলতে শুরু করেছি সেটি হলো কোয়াসি প্যাসিভ, আর বড়জোর তোমাদের বলবো আর্গেটিভ বলতে পারো, এটি বলার দরকার নেই। এই দুটো ঠিক আছে। এই হচ্ছে আজকে আমাদের কোয়াসি প্যাসিভ ভার্ব। এইবার চলো পরবর্তী ভার্ব কি আছে সেটি আমি শুরু করি। কাট। তো এইবারে আমি তোমাদেরকে যে ভার্বটি বলবো সেটির নাম ইনকুয়েটিভ ভার্ব, INCHOATIVE, ইনকুয়েটিভ ভার্ব। দেখো, আমরা কতগুলি ভার্বের কথা জানি, যেমন ধরো গেট একটি, গ্রো একটি, এরকম আমরা সেন্টেন্সে কিছু শব্দ পাবো, ওয়ার্ড পাবো, যে ওয়ার্ডগুলো দেখাবে যে তার একটা ক্রমবর্ধমান পরিণতি, মানে গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করছে অথবা একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, সেই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে এই ভার্বগুলোকে বলা হয় ইনকোয়েটিভ। একটা উদাহরণ লিখি, যেমন ধরো রবি ইজ গেটিং বেটার ডে বাই ডে। কেমন? ডে বাই ডে। রবি দিনকে দিন উন্নতি করছে, বা এখানে গেটিং বেটার আসলে যদি অসুস্থ অবস্থা থেকে হয় তাহলে আরোগ্য লাভ করছে। তো মেন কথা হচ্ছে এই যে বলেছি ক্রমবর্ধমান তার একটা পরিণতি, এখানে যেমন ইমপ্রুভমেন্টটা দেখাচ্ছে। তো সেক্ষেত্রে এই গেট বেটারটা হচ্ছে ইনকোয়েটিভ ভার্ব। ধরো বলছি গ্রো বলেছিলাম একটি ওয়ার্ড, ইট ইজ গ্রোয়িং, ইট ইজ গ্রোয়িং, ধরো ডার্কার, ডার্কার, হ্যাঁ, ইট ইজ গ্রোয়িং ডার্কার অ্যান্ড ডার্কার। এরকম আমরা যখন দেখি যে আকাশে মেঘ করে ঘন অন্ধকার হচ্ছে, অন্ধকার থেকে আরও অন্ধকার হচ্ছে, তখন এরকম একটা এক্সপ্রেশন, ইট ইজ গ্রোয়িং ডার্কার অ্যান্ড ডার্কার। তো এই যে পরিণতিটা, গ্রোয়িং ডার্কার,
তো এই ইজ গ্রোয়িং, ইজ গেটিং, এইগুলোকে বলা হয় ইনকোয়েটিভ ভার্ব। এবার ইনকোয়েটিভ ভার্বে আমরা দুটো দেখলাম, কি কি? আমরা গেট পেয়েছি, গ্রো পেয়েছি। আমরা গেট পেয়েছি, গ্রো পেয়েছি। এবার একটি শব্দ বিকাম। এই যে ওয়ার্ড বিকাম, এটি দিয়ে দেখো কীরকম পরিণতি হয়। মনে করো তোমার আঙ্কেল, তাহলে মাই আঙ্কেল। became the richest, R-I-C-H-E-S-T, richest man in this town. তোমার বন্ধুকে বলছো, আমার আঙ্কেল এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে গিয়েছেন। এই যে বিকামের পাস্ট টেন্স, বা এখানে প্রেজেন্ট ফরমেশনে লিখলে হ্যাজ বিকাম লিখতে পারো। এটি পাস্ট ফর্মে হবে, হয়েছিলেন বা হলেন, আর এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। ঠিক আছে? যাই হোক, বিষয়বস্তু এখানে আমাদের যেটা আলোচ্য সেটা হলো এই যে বিকেম বা হ্যাজ বিকাম, এটা একটি পরিণতি বোঝাচ্ছে। যে চূড়ান্ত পরিণতি কি? এখানে যে সাবজেক্ট তিনি রিচেস্ট ম্যান হয়েছেন, এই পরিণতি। তাহলে বিকাম একটি এরকম ওয়ার্ড যেটা চূড়ান্ত একটা পরিণতি বোঝাচ্ছে। এটি হলো ইনকোয়েটিভ ভার্ব। তাহলে ইনকোয়েটিভ ভার্ব বোঝাতে পারলাম। তাহলে মনে রাখবে, যে সমস্ত ওয়ার্ড আর যে সমস্ত ভার্ব, সোজা কথায় সেন্টেন্সের মধ্যে কোনো একটি পরিণতি বোঝাবে। পরিণতিটা ক্রমবর্ধমান উন্নতি হতে পারে, ক্রমবর্ধমান অবনতি হতে পারে, বা একটা চূড়ান্ত অবস্থা হতে পারে। সেই রকম প্রকাশ যখন হবে, তখন যে ভার্বের দ্বারা হবে সেই ভার্বটিকে বলা হবে ইনকোয়েটিভ ভার্ব। ঠিক আছে? চলো পরবর্তী ভার্বটি কি? এবারে যে ভার্বটি বলবো সেটি হলো কিউপুলেটিভ। কিউপুলেটিভ ভার্ব। আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি, ইরেগুলার ভার্ব একটি ক্যাটেগরি অফ ভার্ব বা একটি কাইন্ডস অফ ভার্বের একটি। ইরেগুলার ভার্ব, তোমরা জানো যে ইরেগুলার ভার্বের কি হচ্ছে, কোনো অবজেক্ট না হলেও সেন্টেন্স কমপ্লিট হচ্ছে। যেমন আই স্লিপ, তাই না? বেবি, বেবি ক্রাইজ, সান শাইন্স। এখন এমন কিছু সেন্টেন্স আসবে যেখানে আরও কিছু ওয়ার্ড সংযুক্ত করে, মানে আরও কিছু ওয়ার্ড পাশে বসিয়ে সেন্টেন্সটিকে কমপ্লিট করতে হবে। আমি যেমন একটু আগে বললাম যে তো ইউর আঙ্কেল বিকেম বা মাই আঙ্কেল বিকেম দ্য রিচেস্ট ম্যান, ওখান থেকে দেখো লিখো হি বিকেম, তারপরে ধরো আর কিছু লিখলে না। তো এক্ষেত্রে হি বিকেম কি, ধরো লিখলে রিচ, সেন্টেন্স কমপ্লিট হলো। এইরকম যে ভার্বগুলো সাবজেক্টের পাশে বসার পরেও অর্থ কমপ্লিট করতে আরও ওয়ার্ডের প্রয়োজন পড়ছে,
সেই ওয়ার্ডগুলো না নিলে সেন্টেন্সের অর্থ ইনকমপ্লিট থাকছে, তখন সেই ভার্বের নাম হচ্ছে কিউপুলেটিভ ভার্ব। হি বিকেম ইনকমপ্লিট সেন্টেন্স, কিন্তু হি বিকেম রিচ কমপ্লিট সেন্টেন্স, তখন এই ভার্বটার নাম হচ্ছে কিউপুলেটিভ ভার্ব। যখন ভার্বটি আরেকটি ওয়ার্ড বা একাধিক ওয়ার্ড বা একটি ফ্রেজ নিয়ে সেন্টেন্সের অর্থের সম্পূর্ণতা দান করছে, অর্থাৎ অর্থ সম্পূর্ণ হচ্ছে, সেন্টেন্সটা একটা কমপ্লিট সেন্টেন্স হচ্ছে, তখন সেই ভার্বটিকে বলা হবে কিউপুলেটিভ ভার্ব। এইরকমই আরেকটি ক্ষেত্র আছে যেটিকে আমরা বলি ফ্যাক্টেটিভ ভার্ব। ফ্যাক্টেটিভ, FACTIVE। এই যে ফ্যাক্টেটিভ ভার্ব, এই ফ্যাক্টেটিভ ভার্বের ক্ষেত্রে দেখবে ট্রানজিটিভ ভার্ব, আমি তোমাদের কি বলেছিলাম, ওয়ার্ডটি হচ্ছে ট্রানজিটিভ। আমার ভিডিও নাম্বার ভার্ব 1-এ এটি বুঝিয়েছি তোমাদের, ট্রানজিটিভ। এই ট্রানজিটিভ ভার্বের শর্ত পূরণ হলেও, শর্ত বলতে সেন্টেন্সে ভার্বের পরে অবশ্যই অবজেক্ট থাকবে, তাই তো, সেটি ট্রানজিটিভ ভার্বের, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ হচ্ছে না, তখন আমরা কি করছি একটু দেখিয়ে দিই। ধরো লিখলাম ইউ মেড মি, ইউ মেড মি, বা ধরো উই মেড হিম। দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অতএব এগুলি ট্রানজিটিভ ভার্ব, কিন্তু সেন্টেন্স কি কমপ্লিট হচ্ছে? ইউ মেড মি, কি আমাকে, ইউ মেড মি, তারপরে কোশ্চেন হোয়াট, উই মেড হিম, নেক্সট কোশ্চেন হোয়াট, ইউ মেড মি ধরো প্রেসিডেন্ট, হ্যাঁ, উই মেড হিম সেক্রেটারি, তখন কি হচ্ছে? তখন সম্পূর্ণ হচ্ছে সেন্টেন্সটি, তার একটা কমপ্লিট এক্সপ্রেশন আসছে, কোনো কোশ্চেন থাকছে না। এই যে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি ওয়ার্ডটি দেওয়ার পর কমপ্লিট হলো, তো তখন আমরা বলতে পারছি যে ট্রানজিটিভ ভার্ব সেন্টেন্সে ইউজ হওয়ার পরেও তার অর্থ সম্পূর্ণ হচ্ছে না, অর্থাৎ একটি সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকার পরেও অর্থের সম্পূর্ণতা দানের জন্য আরও ওয়ার্ডের প্রয়োজন হচ্ছে, তখন সেই ভার্বটিকে আমরা বলে থাকি ফ্যাক্টেটিভ ভার্ব। মনে থাকবে, কার্যত অনেক সেন্টেন্স আছে যেখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিলেই সেন্টেন্সটি হয়ে যায়, যেমন ধরো উই ইট রাইস, তাই না, এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আবার এটি একটি কমপ্লিট সেন্টেন্স, কিন্তু আমরা ভাত খাই, এখানে কোনো কোশ্চেন নেই, দ্যার ইজ নো কোশ্চেন। কিন্তু যখন বলছি ইউ মেড মি, উই মেড হিম, উভয় ক্ষেত্রে একটা কোশ্চেন আসছে হোয়াট, তখন আমাদের লিখতে হচ্ছে, এখানে যেমন লিখেছি প্রেসিডেন্ট সেক্রেটারি, সেই রকম তখন এই মেড ভার্বের নাম হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব। যেমন এরা এখানে ইট ভার্বটি হয়েছে, এই ধরনের স্ট্রাকচারের ক্ষেত্রে তার নাম ট্রানজিটিভ ভার্ব, আর এই ক্ষেত্রে এসে এই ট্রানজিটিভ ভার্বেরই নাম হয়ে গেল ফ্যাক্টেটিভ ভার্ব। এরপরে আমরা বুঝাবো রিফ্লেক্সিভ ভার্ব। তো রিফ্লেক্সিভ ভার্ব কেমন? আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনের নাম শুনে থাকি, পড়েছি এর আগে, তোমরা যারা আমার প্রোনাউনের ভিডিও দেখোনি দেখে নেবে, ওখানে রিফ্লেক্সিভ প্রোনাউন সম্পর্কে আমি বলেছি। তবু এখানে তোমাদের একটু বলি, তাহলে রিফ্লেক্সিভ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব হলো যেখানে সাবজেক্ট আর অবজেক্ট বা
তোমার সাবজেক্ট ভার্ব তারপরে যে প্রোনাউন সেটি একই ব্যক্তি। যেমন ধরো আই রিড ইট মাইসেলফ, বা আনোয়ার কিল্ড হিমসেলফ। এই সব ক্ষেত্রে দেখো এখানে যদি আমি এই ইটটা তুলে দিই, আই রিড মাইসেলফ সাবজেক্ট ভার্ব, আর এইখানে সেলফ প্রোনাউন আনোয়ার কিল্ড হিমসেলফ সাবজেক্ট ভার্ব, এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন। এরকম যখন হয় তখন এই সব সেন্টেন্সের ভার্বকে বলা হয় রিফ্লেক্সিভ ভার্ব। ক্লিয়ার? যে সব সেন্টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস রিফ্লেক্সিভ প্রোনাউন, সেই স্ট্রাকচারাল বা সেই ফরমেশনের সেন্টেন্সগুলোর যে ভার্ব, সেই ভার্বগুলোকে বলা হবে কি? রিফ্লেক্সিভ ভার্ব। ঠিক আছে? আচ্ছা, আরেকটি ক্ষেত্র আছে, সেই ভার্বটিকে আমরা নাম দিয়েছি ইমপার্সোনাল ভার্ব। ইমপার্সোনাল ভার্ব কোনটিকে বলবো? দেখবে আমরা অনেক সময় সেন্টেন্স লিখতে গিয়ে বা বলতে গিয়ে বা পড়ার সময়েও আমরা পেয়ে থাকি যে সেখানে সাবজেক্ট নেই, তখন একটা ইট নিই আমরা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে। তো সেই সূচনায় যেমন ধরো বৃষ্টি হচ্ছে, আমরা কি লিখি? ইট ইজ রেইনিং, তাই না? ইট ইজ রেইনিং। এই এর তো এখানে কোনো অর্থ নেই, আমরা এমনি ইহা বলছি, কিন্তু যখন এর বাংলা করছি কি দেখো, বৃষ্টি হচ্ছে, আমরা কি বলি? এটা বৃষ্টি হচ্ছে, বলি না তো? এই ইটের কোনো এখানে কার্যত কোনো মিনিং নেই, ফরমেশনের জন্য ওকে নেওয়া হয়েছে। এইরকম যে সেন্টেন্সে ইটের কার্যত কোনো মিনিং নেই, মিনিংলেস, শুধু ফর দ্য ফরমেশন, ফর দ্য স্ট্রাকচারাল, স্ট্রাকচারের জন্য নেওয়া হয়েছে, ফর দ্য ফরমেশন, গঠনের জন্য নেওয়া হয়েছে, তখন যার কোনো মিনিং নেই, এখানে যেমন ইটের কোনো মিনিং নেই, তখন সেই ক্ষেত্রে ভার্বকে বলা হবে ইমপার্সোনাল ভার্ব। আরেকটি উদাহরণ দেখি, যেমন মনে করো আজ খুব গরম বা আজ খুব ঠান্ডা, তাহলে ইট ইজ কি বলি আমরা? ভেরি হট টুডে, তাই তো? এরকম বলি। খুব শীত হলে কি বলি? ভেরি কোল্ড টুডে। যাই বলি, এখানে ইটটা এর কোনো অর্থ নেই, মিনিংলেস। আজ খুব ঠান্ডা, আজ খুব গরম, এই আজকের খুব ঠান্ডা গরম বোঝাতে গিয়ে এটি একটি জাস্ট ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট, এই জন্য এখানে ইজকে আমরা বলবো ইমপার্সোনাল ভার্ব। মনে থাকবে? তাহলে যে সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ইট বসবে কিন্তু মিনিংলেস, কোনো অর্থ থাকবে না, তখন সেই সেন্টেন্সের ভার্বকে আমরা বলবো ইমপার্সোনাল ভার্ব। এইবার আমরা শিখব রেসিপ্রোকাল ভার্ব। কি বললাম? রেসিপ্রোকাল ভার্ব। এটিতেও তোমাদের মনে রাখতে হবে রেসিপ্রোকাল প্রোনাউনের কথা। রেসিপ্রোকাল প্রোনাউন এর কথা মাথায় রাখতে হবে। কেমন? যেমন তার একটি উদাহরণ হচ্ছে ইচ আদার, EACH OTH, ইচ আদার, ওয়ান অ্যানাদার, হ্যাঁ, ওয়ান ANOTH, অ্যানাদার। তো
এরকম একটি এখানে ধরো ইচ আদারকে নিলে আমরা একটা সেন্টেন্স করতে পারি, সেটা হচ্ছে দ্য টু টু ব্রাদার অ্যান্ড লিখতে হবে AND অ্যান্ড সিস্টার, বা এটা সংক্ষেপে লিখতে পারো, এ পুরোটা এতটা না লিখে দে। ঠিক আছে, মূল যে ভার্বটি এবার লিখবো দেখো, সেটা হচ্ছে হেল্প ইচ আদার। কেমন? এখানে দ্য টু ফ্রেন্ডও লিখতে পারতে, এই ব্রাদার অ্যান্ড সিস্টারের জায়গায় মনে করে লিখলে FRIEND। হ্যাঁ, দ্য টু ফ্রেন্ডস। তো যাই হোক, মূল আলোচ্য বিষয় হচ্ছে হেল্প ইচ আদার। এই ইচ আদারটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। যখন কোনো সেন্টেন্সে এইরকম পারস্পরিক কিছু ইন্টারেস্ট বোঝাবে, যেমন এখানে তারা একে অপরকে সাহায্য করে, হেল্প ইচ আদার, ঠিক আছে, তখন সেই ভার্বকে বলা হবে রেসিপ্রোকাল ভার্ব। আবার বলছি, যে সেন্টেন্সে ভার্ব পারস্পরিক কোনো ইন্টারেস্ট বোঝাবে এবং প্রোনাউনটি হবে রেসিপ্রোকাল প্রোনাউন, তখন সেই ভার্বেরও নাম হবে রেসিপ্রোকাল ভার্ব। এরপরে যে ভার্বটি বলবো সেটি হচ্ছে প্রিপোজিশনাল ভার্ব। প্রিপোজিশনাল ভার্ব এটি কেমন? যখন কোনো ইনট্রানজিটিভ ভার্ব ট্রানজিটিভ ভার্ব হয়ে কাজ করবে বা হয়ে অর্থ প্রকাশ করবে, কিন্তু কিভাবে? প্রিপোজিশন সহযোগে, তখন সেই ভার্বকে বলা হবে প্রিপোজিশনাল ভার্ব। একটা এক্সাম্পল, যেমন ধরো লুক একটা ইনট্রানজিটিভ ভার্ব। আমি যদি এটিকে সেন্টেন্সে লিখি, ডু নট লুক ডাউন আপন, প্রিপোজিশন যোগ করলাম দি পোর। এই যে ডু নট লুক ডাউন আপন দি পোর, একটি সেন্টেন্স কমপ্লিট হলো এবং এই লুক ইনট্রানজিটিভ ভার্বটি ট্রানজিটিভ হিসেবে এখানে কাজ করছে, ট্রানজিটিভের মতো। তখন আমরা এই লুক ভার্বটিকে বলবো প্রিপোজিশনাল ভার্ব, কারণ এই প্রিপোজিশনকে নিয়ে সেটি অর্থ সম্পূর্ণ করেছে এবং ট্রানজিটিভের ভূমিকা পালন করেছে। এবারে ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকেশন কীরকম? আমরা তো সেন্টেন্সের সাবজেক্ট, তারপরে প্লাস ভার্ব, তারপরে যা হোক থাকে লিখি অবজেক্ট ইত্যাদি, আর সাবজেক্ট বাদ দিলে বাকি অংশটাকে আমরা বলি প্রেডিকেট। এই প্রেডিকেটটা যখন কমপ্লিট হয় না, তখন আমরা বলি ইনকমপ্লিট প্রেডিকেট। ইনকমপ্লিট প্রেডিকেট, এই ইনকমপ্লিট প্রেডিকেটের যে ভার্ব, তার নাম হচ্ছে ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকেশন। তখন এটা হয়ে যাবে প্রেডিকেশন। যেমন ধরো অ্যাপিয়ার বা সিমস, সিম, এইসব ক্ষেত্রে হি সিমস লিখলে সাবজেক্ট হলো, ভার্ব হলো, কিন্তু সেন্টেন্স কমপ্লিট হলো কি? হলো না, প্রেডিকেটও ইনকমপ্লিট। কিন্তু যখন তুমি লিখলে হি সিমস হ্যাপি,
এই যে হি সিমস হ্যাপি, তখন কিন্তু আমরা একটা কমপ্লিট প্রেডিকেট পেলাম। এই হ্যাপি না লিখলে ইনকমপ্লিট প্রেডিকেট হবে। সেই জন্য এই ভার্বকে বলা হয় ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকেশন। আবার অ্যাপিয়ার দিয়েও একই রকম, শি অ্যাপিয়ার্স শুধু যদি লিখো, হ্যাঁ, বা শি ইজ অ্যাপিয়ারিং যদি লিখো, তাতে কি কমপ্লিট হলো সেন্টেন্সটি? না। আবার প্রেডিকেটটাও কমপ্লিট নয়। কিন্তু যদি তুমি লিখো শি অ্যাপিয়ার্স টাইমলি বা অন টাইম, শি অ্যাপিয়ার্স অন টাইম বা অ্যাট টাইম, একদম জাস্ট সময়ে, শি অ্যাপিয়ার্স অন টাইম ব্রাইটলি, BRIGHTLY, হ্যাঁ, এখানে লিখো নিচে BRIGHTLY। তাহলে দেখো প্রেডিকেটটা কমপ্লিট হলো। শি অ্যাপিয়ার্স অন টাইম ব্রাইটলি। এই যে অ্যাপিয়ার্স, এর মূল শব্দ অ্যাপিয়ার, এই অ্যাপিয়ারটা ইনকমপ্লিট প্রেডিকেশনের ভার্ব, ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকেশন। এইরকম অ্যাপিয়ার, সিম মানে অ্যাপিয়ারিং, সিমিং, এরকম উল্লেখ থাকবে বেশিরভাগ ক্ষেত্রে, দেখবে এটাও থাকবে। আবার বেশিরভাগ ক্ষেত্রে কন্টিনিউয়াস ফর্মেও থাকে, যেমন অ্যাপিয়ারিং, সিমিং, বিইং, তারপরে ধরো বিকামিং, কেমন, বিই, বিকামিং, বিইং, তারপরে বিকামিং, এই সমস্ত ক্ষেত্রে ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকেশন। তাহলে স্টুডেন্টস, আমরা আজকে ভার্বের পরবর্তী পরিচয়গুলো পেয়ে গেলাম। সমস্ত ভার্ব পার্ট 1 এবং পার্ট 2 এর তোমরা একসাথে পড়বে, তাহলে ভার্বের জগৎটাকে খুব সুন্দরভাবে তোমরা আয়ত্ত করতে শিখে যাবে। কেমন? আর আমি এখন এখানে দুটো চার্ট করে দেবো। সেই চার্টে তোমাদের পার্ট 1 পার্ট 2 মিলিয়ে যত ভার্ব আছে, কিভাবে তাদের ভার্বের ট্রি করলে কিভাবে আসে এবং সেটা ঠিক কার পর কে কিভাবে আসবে, কোন ভার্বের সাথে কী রিলেশান, এই চার্ট দেখলেই বুঝতে পারবে। সেটা আমি এখন করে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এই চার্টের আমরা নাম দিতে পারি কমপ্লিট চার্ট। এটা ঠিক করো। কি chart of verb.
আমরা এখানে চার্ট 1 লিখেছি। চার্ট 1-এ আমাদের যে ভার্বের ভিডিও নাম্বার 1 ছিল, সেইখানে আমাদের যে ভার্বগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং এইখানে আমাদের যে লেখাগুলো আমরা চার্টে লিখেছি দুটো এক। এখানে এই ভার্বের ক্ষেত্রে আমরা লক্ষ্য করো ফাইনাইট আর নন ফাইনাইটকে শেষের দিকে আলোচনা করেছিলাম এবং সেক্ষেত্রে সবার শেষে ছিল আমাদের এই ডাইনামিক আর স্ট্যাটিক ভার্ব। সেটা এক ধরনের বোঝানোর ক্ষেত্রে কার সাথে কে কীভাবে লিঙ্কড, হ্যাঁ, কার পর কে আসছে কীভাবে সেটা বুঝিয়েছিলাম। কিন্তু ঠিকভাবে যদি লক্ষ্য করো তাহলে দেখবে সমস্ত ভার্বই মূলত দুটি ভাগে বিভক্ত হয়, একটি ফাইনাইট ভার্ব আর একটি নন ফাইনাইট ভার্ব। এই দুটো ভাগ। নন ফাইনাইট ভার্বের মধ্যে কারা থাকছে? ইনফিনিটিভ আর পার্টিসিপল। এই পার্টিসিপলের মধ্যে আবার দুটো ভাগ থাকছে, প্রেজেন্ট আর পাস্ট। এখানে এই নন ফাইনাইটের ক্ষেত্রে মনে রাখতে হবে কি? এখানে মনে রাখতে হবে এরা ডু নট চেঞ্জ, ডু নট চেঞ্জ, CHNG, চেঞ্জ ফরমেশন বা ফর্ম। কার ফর্ম? ইনফিনিটিভের পার্টিসিপলের যে ভার্ব ওয়ার্ডগুলো, যে ভার্ব ফর্মগুলো, সেগুলো চেঞ্জ হয় না কি অনুযায়ী? তোমার টেন্স অনুযায়ী। ঠিক আছে? যখন যখন টেন্স চেঞ্জ হচ্ছে, when টেন্স চেঞ্জেস, যখন টেন্স বদলাচ্ছে তখন কিন্তু এরা এদের ফর্ম বদলাবে না। এই হচ্ছে বিষয়। প্রেজেন্ট পার্টিসিপল যে ফর্মে সেই ফর্মেই থাকবে, পাস্ট পার্টিসিপল যে ফর্মে সেই ফর্মেই থাকবে, ইনফিনিটিভ তো 2+ হয়ে ভার্বের প্রেজেন্ট ফর্মে থাকে, ঠিক সেই ফর্মেই থাকবে। এই হচ্ছে নন ফাইনাইটের মনে রাখার বিষয়। ঠিক একইভাবে ফাইনাইট কী করে? এরা চেঞ্জেস ফর্ম, চেঞ্জেস ফর্ম। ঠিক আছে? অ্যাকর্ডিং টু দ্য টেন্স। বুঝতে পেরেছ? এখানে লেখার জায়গা ধরবে না, মানে এটা মনে রেখো, টেন্স ফলোয়িং দ্য টেন্স। হ্যাঁ, ফলোয়িং, ছোটো করে লিখলে ফলোয়িং টেন্সেস। টেন্সগুলোকে ফলো করে টেন্স অনুযায়ী এদের চেঞ্জ হয় ফাইনাইট ভার্বের। এই হচ্ছে প্রধান দুটো ভাগ। এইবার ফাইনাইট ভার্বের আবার দুটো ভাগ, একটা মেন ভার্ব, একটা হেল্পিং ভার্ব। মেন ভার্বের নাম প্রিন্সিপাল ভার্ব আর হেল্পিং ভার্বের নাম অক্সিলিয়ারি ভার্ব। এবার দেখো, অক্সিলিয়ারির ক্ষেত্রে প্রাইমারি, আমি তোমাদের বোঝানোর জন্য এটাকে প্রিন্সিপালও বলে থাকতে পারি, মানে প্রধান সেই অর্থে, কিন্তু প্রিন্সিপাল ভার্ব ফাইনাইটের এটা নয়, প্রাইমারি। অক্সিলিয়ারির প্রাইমারি কি কি সেদিন দেখবে ভিডিও নাম্বার 1-এ আমি বলেছি। এখানে ডু থাকে, বি থাকে আর হ্যাভ থাকে। কি থাকে? হ্যাভ থাকে। এই তিনটি। আর মোডালের লিস্ট দিয়েছি, দেখিয়েছি মোডালের আর সেমি মোডালের। সেখানে দেখিয়েছিলাম সেমি মোডালের যেগুলো আছে ইউজ টু, তারপরে ডেয়ার বা ডার্স্ট, নিড, এগুলো দেখিয়েছিলাম। নিড, তারপরে দেখিয়েছিলাম ইউজড টু, তারপরে দেখিয়েছিলাম ডেয়ার অর ডার্স্ট। কিন্তু মোডাল তো অনেকগুলো, এখানে সবটা ধরবে না। হ্যাঁ, ক্যান, মে, শ্যাল, উইল, অট, এগুলো আর তাদের ফার্স্ট ফর্ম। কী কী দেখিয়েছিলাম তাও দেখি এখানে যতটা লেখা যায়। ক্যান, তারপরে মে, তারপরে শ্যাল, এখানে লিখি শ্যাল, উইল, তাই তো, OUGHT, অট, একটা টু বর্ষের সাথে,
এরকম করে দেখিয়েছিলাম, মাস্ট। যাই হোক, এইগুলি ছিল তোমার মডালে। আরও আছে, আগের ভিডিও আমার ভার্বের পার্ট 1 দেখে নেবে, সেখানে ডিটেল দেওয়া আছে। এইবার যেটা বললাম সেটা হলো ফাইনাইটের অক্সিলিয়ারির এগুলি, এবং এরাও কিন্তু চেঞ্জেস দেয়ার ফর্মস ফলোয়িং টেন্সেস। এই ক্ষেত্রে আমি এগুলো নিয়ে তোমাদের আলোচনা করেইছি, আর ডিটেলে আলোচনা করার দরকার পড়ছে না। তবু একবার দেখিয়ে দিই, ফাইনাইটের অধীনে প্রিন্সিপাল অক্সিলিয়ারি, এবার প্রিন্সিপালের অধীনে এগুলো আসে বাক্যের গঠনগত দিক থেকে। হ্যাঁ, এইগুলো আর্গুমেন্টের দিক থেকে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। আর ডাইনামিক আর স্ট্যাটিভটা তার যে মোশনের ওপর নির্ভর করে ডাইনামিক, আর এটা মোশন দেখা যায় না, ইনভিজিবল, এটা ফিলিং থাকে। এখানে ইরেগুলার, রেগুলার। এখানে ইরেগুলারে কী বলেছিলাম, এখানে হচ্ছে তোমার ভাওয়েল মিউটেশন থাকে, মনে আছে? VOWEL, ভাওয়েল মিউটেশন। এখানে একটা কথা আরও বলতে হবে, সেটা হচ্ছে যে সবসময়ই ভেতরের ভাওয়েল বদলালেই যে হয় তা নয়। অনেক সময়ই দেখা যাচ্ছে যে তার সঙ্গে এন বা এই সমস্ত লেটার, এক্সট্রা লেটারও যোগ করতে হয়, তাই না? আবার এইখানে রেগুলারের ক্ষেত্রে তো এটা ডি বা ইডি প্লাস করলে হয়, সেটা তোমরা দেখেছ আগের ভিডিওতে। এটার মোশন থাকে, হ্যাঁ, এটার ক্ষেত্রে ফিলিং থাকে, ফিলিং দিয়ে বিষয়টি বুঝতে হয়। হ্যাঁ, ইনট্রানজিটিভে যেমন অবজেক্টলেস থাকে, অবজেক্টলেস, সেক্ষেত্রে কি থাকে, কমপ্লিমেন্ট থাকে, বা কি থাকে, প্লাস কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। আর এই ক্ষেত্রে ট্রানজিটিভের ক্ষেত্রে কি থাকে, মাস্ট হ্যাভ এ অবজেক্ট, হ্যাঁ, অবজেক্ট থাকে। এই হচ্ছে পরিচয়, তোমরা লিখে নাও। হ্যাঁ, যারা আমার এই ভিডিও দেখছো, এই যে একটা সুন্দর মাস্টার চার্ট, এইটি যদি ধরে রাখতে পারো, মনের মধ্যে একদম গেঁথে যাবে যে ভার্ব কি, কত প্রকার, কি কি, হ্যাঁ, কীভাবে ভার্বের জগৎটাকে মনে রাখবো। এগুলোই অ্যাকচুয়ালি সবচেয়ে দরকারি। এরপরে যেগুলো বলবো সেগুলো দরকারি, কিন্তু সেগুলোর চেয়ে এগুলো এগিয়ে, এগুলোর প্রাধান্য বেশি। তারপরে ওগুলো গৌণ, এগুলো মুখ্য। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে আমি এগুলো মুছে দিচ্ছি, আশা করি তোমাদের লেখা হয়েছে। দেখো স্টুডেন্টস, ভার্বস, ভার্ব বাই ফাংশনস অ্যান্ড কমপ্লিমেন্টেশনস, ভার্বস বাই ফাংশনস অ্যান্ড কমপ্লিমেন্টেশনস। আমরা এই ভিডিওতে আমরা প্রথমে যেগুলো শিখেছি সেইগুলোকে এখন আমরা একটা ট্রি চার্ট করে দেখব, কেমন? যেটা আমাদের কাছে মনে রাখার জন্য খুব সহজ হবে। ভার্বস
আমাদের একটি হচ্ছে ইনকমপ্লিট প্রেডিকেশন, আর একটি হচ্ছে কমপ্লিট প্রেডিকেশন। এটা pronominal object, nominal object। এখন দেখো, এটি হলো আজকে আমরা যেগুলো বুঝেছি সেই ভার্বগুলোর একটি সুন্দর ট্রি চার্ট। এখানে আমরা চার্ট 2তে আজকের যে ভার্বগুলো আমরা শিখেছি প্রথমে, তার দুটো প্রধান ভাগ করেছি, একটি ইনকমপ্লিট প্রেডিকেশনের ওপরে আর একটি কমপ্লিট প্রেডিকেশনের ওপরে। কেমন? কমপ্লিট প্রেডিকেশনের ওপরে আমরা ভাগ করছি প্রথমে 3টি ভাগ, কজেটিভ আর ইমপার্সোনাল। এ দুটো তো শুনেছো। এইখানে একটি নতুন নাম শুনবে, ট্রানজিটিভিটি শিফট। এটা কিন্তু আমি তোমাদের বুঝিয়েছি, একটু লক্ষ্য করো। এই যে কোয়াসিপ্যাসিভ আর প্রিপোজিশনাল ভার্ব বোঝানোর সময় দেখিয়েছিলাম যে তারা সাবজেক্ট নয়, কিন্তু সাবজেক্ট হয়ে বসছে, অবজেক্টের জায়গায় অবজেক্ট নেই। এই যে শিফটিং, সেই জন্য এদের নাম দেওয়া হয়েছে ট্রানজিটিভিটি শিফট। এইভাবে একটা ভাগ করেছি। মূলত আমরা পারতাম 4টে ভাগ করতে, কোয়াসিপ্যাসিভকে এখানে এনে, প্রিপোজিশনকে এখানে এনে 1 2 3 4 4টি ভাগ করতে পারতাম, যেমন কজেটিভ, কোয়াসিপ্যাসিভ, প্রিপোজিশনাল অ্যান্ড ইমপার্সোনাল। সেটা না করে এটা আরও নিখুঁত হয়েছে। এই জন্য এইভাবে দেখালাম যে তোমাদের মনে থাকবে যে ট্রানজিটিভিটি শিফট ব্যাপারটা কি। ওই আগের আমার ভিডিওর প্রথম দিকে দেখো, আমি এদের বোঝানোর সময় যে কথাগুলো বলেছি তার সঙ্গে এটা মিলে যাবে। এইবার প্রিপোজিশনাল যে ভার্ব, তার দুটো ভাগ, একটা রিফ্লেক্সিভ, একটি রেসিপ্রোকাল। আর ওদের একটা মনে রাখার জন্য আমি তোমাদের বলেছি এদের মধ্যে প্রোনোমিনাল অবজেক্ট থাকে, প্রোনোমিনাল অবজেক্ট। যাই হোক, এটি ভাগের মধ্যে পড়ে না। তাহলে আমরা কমপ্লিট প্রেডিকেশনের ক্ষেত্রে পেয়েছি 1 2 3 4 5 6 6টি ভার্ব। আর এইখানে ইনকমপ্লিট প্রেডিকেশনের ক্ষেত্রে পেয়েছি 7 কোপুলেটিভ আর 8 ফ্যাক্টিটিভ। কোপুলেটিভের ক্ষেত্রে আমি তোমাদের ইনকোয়েটিভটা বুঝিয়েছি। এখন স্ট্যাটিকটা একটু বলে দিই। ইনকোয়েটিভে তোমাদের বলেছিলাম যে একটা পরিবর্তন থাকে, একটা বা সেখানে একটা চূড়ান্ত রূপ থাকে। আর স্ট্যাটিকে হয় কি জানো তো, ফিক্সড একটা সিচুয়েশান। এর ক্ষেত্রে যেমন একটা চেঞ্জিং সিচুয়েশান, হ্যাঁ, এর ক্ষেত্রে কিন্তু ফিক্সড। যেমন ধরো বলতে পারি দ্য টি, এখানে একটু দেখাই তোমাদের, দ্য টি ইজ কোল্ড। এখানে দ্য টি ইজ কোল্ড, এটা হচ্ছে স্ট্যাটিক কন্ডিশন, বা দ্য কফি ইজ কোল্ড। কিন্তু যদি বলতাম দ্য টি বিকেম কোল্ড, তখন ইনকোয়েটিভে চলে যেত। এটা একটু মনে রাখবে। অর্থাৎ এই স্ট্যাটিক আর ইনকোয়েটিভ হলো কোপুলেটিভের দুটো ভাগ। এই 10টি ভাগে আমরা আজকের ভার্বগুলোকে ভাগ করতে পেরেছি। ঠিক আছে, তাহলে স্টুডেন্ট খুব ভালো করে এগুলো মনে রাখবে, একদম ধাতস্থ করে নেবে ভার্বকে। আশা করব আমার চার্ট 1 আর চার্ট 2 তোমাদেরকে ভার্বের সম্পূর্ণ একটা পরিচিতি দিয়ে দিয়েছে। ভালো থেকো। আজকে এই ভার্ব এখানেই রাখছি। থ্যাংক ইউ সবাইকে।